হচ্ছেন তার উত্তরসূরি এড়িয়ে চলছেন আর আলোচনা কয়েকজনের নাম। আটকে পড়া পেঁয়াজের ট্রাক আসা আবারও বন্ধ, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সিরাজগঞ্জে যমুনার ভাঙনের তীব্রতা বেড়েছে, বিলীন বসত বাড়ি, মসজিদ সহ বহু স্থাপনা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি। রাজশাহীতে প্রায় 10,000 পাসপোর্ট প্রস্তুত, করোনার কারণে নিতে আসছে না কেউই, নেই নতুন কাজেরও চাপ। খুলনার বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত দখলের মহোৎসব, অবৈধ স্থাপনা উচ্ছেদে নেওয়া হবে উদ্যোগ। 21 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি নগরকান্দা পৌরসভায়, জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ। এবং যশোরেই তৈরি হচ্ছে পাথর ভাঙা মেশিন, মান ভালো হয়, রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মাওলানা শাহ আহমদ শফীর মৃত্যুর পর কে হচ্ছেন তার উত্তরসূরি এড়িয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে হাটহাজারী মাদ্রাসা পরিচালনায় 3 সদস্যের কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত কে বসছেন ওই পদে সে উত্তর পেতে আরেকটু সময় লাগবে। হেফাজতের বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলছেন, মাদ্রাসা পরিচালনার দায়িত্বে কে আসছে তা ঠিক করবে সূরা কমিটি, আর হেফাজতের নেতৃত্বে ঠিক হবে কাউন্সিলের মাধ্যমে। আর কওমি আলেমরা চান অভিজ্ঞ ও সিনিয়র কাউকে দেয়া হোক এই পদ। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। দেশের শীর্ষ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে কওমি মতাদর্শীদের মধ্যে। প্রাথমিকভাবে 3 জন দৌড়ে টিকে থাকলেও শেষ পর্যন্ত কে বসছে এই আসনে তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে গঠনতন্ত্র ও নানা হিসেব নিকেশ অনুযায়ী যিনি হবেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, তিনিই হবেন আল্লামা শাহ আহমদ শফীর পরবর্তী কওমি কান্ডারি। হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলছেন, হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম নির্ধারণ করবে শূরা কমিটি, যা আল্লামা শাহ আহমদ শফী মৃত্যুর আগে বলে গেছেন। শূরা কমিটির উপর দায়িত্ব দিয়ে গেছেন। শূরা কমিটি যাকে মুহতামিম পরিচালক বানাতে চায় তারাই করবে এটা। আর কওমি আলেমরা চান অভিজ্ঞ এবং সিনিয়র কাউকে দেয়া হোক এই পদে। সেই সাথে হেফাজতে ইসলামের বিভেদ দূর করতে নতুন নেতৃত্বও চান তারা। অভিজ্ঞতার ক্ষেত্রে যিনি পারদর্শী এবং মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে যিনি দক্ষ, আগামী দিনে মজলিস শোরা এইরকম একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন বলে আমরা আশা করি। বহুত ওনাতে মাথা ইয়া ছিল, বেগিন চালাইতে হইতো, সব চালাইতে হইতো, কিন্তু এরকম উপযুক্ত ফাজ হইতো। তবু আমরা সোরা বসি, উপযুক্ত খান আছে, কোথায় আছে, ইন্টিগ্রির একটাকে আমরা বানাই দিব ইনশাল্লাহ। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানান, হেফাজতে ইসলামের পরবর্তী আমির কে হবেন তা নির্ধারণ করা হবে কাউন্সিলের মাধ্যমে। উনি আমির হেফাজতের, এখন আমির কে হবে সেটা কাউন্সিল হবে, কাউন্সিলই ঠিক করবে, এককভাবে ঠিক করা যাবে না। হাটহাজারী মাদ্রাসার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করতে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে শূরা কমিটি। এরা হলেন সহযোগী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি আব্দুস সালাম এবং মাওলানা ইয়াহিয়া। তাদের যৌথ সিদ্ধান্তেই আপাতত মাদ্রাসাটি পরিচালিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে হিল স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের 11টি ট্রাক আসার পর ফের বন্ধ হয়ে গেছে। এখনও সীমান্তের ওপারে আটকে আছে 1.5 শতাধিক পেঁয়াজের ট্রাক। তবে 10 দিনের বেশি সময় ট্রাকে পেঁয়াজ থাকায় গরম ও বৃষ্টির কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তবে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে বন্দর দিয়ে এখনও আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আবার ভারত সরকার আগে খোলা এলসিতে রপ্তানির অনুমতি দেয়। শনিবার সোনা মসজিদ, ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাক এসেছে। শনিবার বিকেলে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে 11টি ট্রাকে মোট 246 মেট্রিক টন পেঁয়াজ আসার পরই আবারও বন্ধ হয়ে গেছে। ওপার সীমান্তে এখনো 1.5 শতাধিক ট্রাক আটকে পড়ে আছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। 246 মেট্রিক টন গত 13 তারিখে যে সমস্ত টেন্ডার হয়েছিল সেই সমস্ত টেন্ডারের মালগুলো প্রবেশ করছে। দফায় ইন্ডিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি। আশা করি আমাদের ওই পারে যতগুলো পেঁয়াজের গাড়ি আছে সবগুলো গাড়ি আমরা দিতে সক্ষম হব। তবে 10 দিনের বেশি ট্রাকে পেঁয়াজ লোড হয়ে থাকায় গরম ও বৃষ্টির কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পচা পেঁয়াজ মানে 4 ভাগে 3 ভাগ অলরেডি পচে গেছে, তাই মালটা খরিদ করবে কিভাবে? তবে ভারতীয় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করার সাথে সাথে দ্রুত আনলোড ও ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বন্দর কর্মকর্তা। সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচামাল যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুততার সহিত সেটা খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে স্থলবন্দর দিয়ে এখনো আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জে গেল 3 দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে হঠাৎ করেই ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ সহ বহু স্থাপনা। এদিকে কুড়িগ্রামে নদীর পানি কমায় 4র্থ দফা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ বন্যায় 9টি উপজেলার 5000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। আব্দুস সামাদ সাহেব ও হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদী পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে আরো প্রায় 5 শতাধিক বাড়িঘর। একবারে ডুবে যায়, আরে মসজিদ গড্ড খোদার ঘর, এই মসজিদ গড্ড ডেবে চলে গেল। কত মানুষ এসে আফসোস কান্দন সবাই। মতো থাকার মতো কোনো জায়গা নাই, তাহলে আর কোথায় যা থাকবো। নদী তীরবর্তীদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। এবার আমাদের বাড়ি 6 বার ভাঙা পড়ছে, আমাদের এখন দাঁড়ানোর মতো আর কোনো লক্ষণ নাই। আমাদের হাজার হাজার মানুষের জমি ঘর ভাঙা যেতেছে, বাড়ি ঘর ভাঙা যেতেছে, কিন্তু পানির উপর নদীতে ব্যবসা করে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন একটা স্থায়ী যদি কাজ করে দেয় আমাদের এই শিমলা 5টা গড়িতে, তাহলে আর আমরা আর মনে করেন যে নদীর ক্ষতির মুখে পড়বো না। সংশ্লিষ্টরা বলছেন ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শুকনো মৌসুমে প্রকল্প পাশ হলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এখানে আমরা সারাক্ষণ নজরদারিতে রেখেছি এবং এখানে যাতে আর ভাঙন বিস্তৃতি না ঘটে সেজন্য কাজ করা হচ্ছে। আমরা আশা করছি প্রকল্পটা পাশ হয়ে গেলে এখানে স্থায়ী প্রতিক্রিয়ামূলক কাজ করে সম্পূর্ণ এলাকাটাকে রক্ষা করা সম্ভব হবে। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি কমায় 4র্থ দফা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুর সহ 9টি উপজেলার শতাধিক চরের নিচু এলাকায় এখনো প্লাবিত রয়েছে। এসব চরাঞ্চলে 5134 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। 7-8 দিন হল পানির তলে আছে, আবার যদি 7-8 দিন এই পানি নামিয়ে যাওয়ার পরে শুকিয়ে যায়, তাহলে তো আর কিছুর বাঁচার মতন কোনো পথ নেই। এখানে সব পূর্ণ জমিন আবাদ, এখন দেখতেছেন লোকে দৌড়াচ্ছে, একটা জমিন ফাঁক ছিল না, খালি আইল দিয়ে হাঁটা ছাড়া। তবে নদ নদীর পানি কমলেও কুড়িগ্রামের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নদীর ভাঙন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা মামলার আসামি রবিউল ইসলাম আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সকাল 10টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসামি রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। কোর্ট ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানান, আসামি রবিউল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এর আগে গত বৃহস্পতিবার 6 দিনের রিমান্ড শেষে রবিউলকে আবার 3 দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য 4 আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে বিদ্যুতের এক মিস্ত্রিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে মোবারক হোসেনকে পশ্চিম তল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, বাইতুস সালাত জামে মসজিদে বিদ্যুতের 2টি সংযোগ রয়েছে। এর মধ্যে একটি সংযোগ অবৈধ। এই অবৈধ সংযোগ এবং পুরো মসজিদের সব বৈদ্যুতিক লাইনের কাজ করেন মোবারক। গেল 4 সেপ্টেম্বর এশার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 33 জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন 4 জন। পাসপোর্ট নেয়ার কোনো লোক নেই। এতে মেশিন রিডেবল পাসপোর্ট বইয়ের স্তূপ জমেছে রাজশাহী পাসপোর্ট অফিসে। প্রায় 10,000 পাসপোর্ট বিতরণের অপেক্ষায়। ফোন করে গ্রাহকদের পাসপোর্ট বই সংগ্রহ করতে অনুরোধ করছে কর্তৃপক্ষ। নতুন পাসপোর্টের চাপ না থাকায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। করোনার আগে মেশিন রিডেবল পাসপোর্ট বই সংকটের কারণে আবেদনের স্তূপ জমেছিল পাসপোর্ট অফিসগুলোতে। পাসপোর্ট হাতে পেতে অপেক্ষা করতে হয়েছে 3 থেকে 5 মাস পর্যন্ত। ফলে ঝুলে যায় কয়েক হাজার পাসপোর্ট। এরই মধ্যে করোনা হানা দেয় থমকে যায় কার্যক্রম। গুটিয়ে নেওয়া হয় নতুন আবেদন জমা। করোনাকালের এই কয়েক মাস ধরে কেবল দাপ্তরিক কাজ চলেছে। এই সুযোগে এগিয়ে গেছে জটে থাকা পাসপোর্ট বই ছাপানোর কাজ। কিন্তু এখন আর আবেদনকারীরা না আসায় পাসপোর্ট বিতরণ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ফোন করে পাসপোর্ট নিয়ে যেতে অনুরোধ করছে কর্তৃপক্ষ। করোনার আগে আমরা যখন ডেলিভারিতে দিছি তখন অনেক লোক ছিল, মানে আমরা সিট থেকে 10টার দিকে বসতাম, 2টার দিকে সিট থেকে উঠতাম। এখন করোনার কারণে আমরা লোক পাই না পাসপোর্ট দেওয়ার জন্য, মানে আবেদনকারী আসতেছে না। আমরা অনেকটা অলসভাবেই মানে কাজকর্ম ছাড়াই অফিস করতেছি। রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে আগে যেখানে ভিড় ছিল এখন চারদিক জুড়েই ফাঁকা। কোনো চাপ নেই পাসপোর্ট প্রত্যাশীদেরও। তবে হাতে গোনা 2-1 জন আসছেন খোঁজ খবর জানতে। কর্তৃপক্ষ জানিয়েছে নতুন আবেদন নেওয়া শুরু হলেও তেমন সাড়া মিলছে না এখনো। তাই পুরনো আবেদনগুলোই যাচাই বাছাই সহ অভ্যন্তরীণ কাজ চলছে। নতুন আবেদন গ্রহণের বিষয়ে গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আসলে 22 তারিখ থেকে। তো এখন পর্যন্ত আসলে নতুন আবেদন করতে তেমন লোকজনকে দেখা যাচ্ছে না। ই পাসপোর্টের উদ্বোধন হলেও সেটি এখনো শুরু করা যায়নি রাজশাহী বিভাগীয় অফিসে। আগামী মাসের শুরুতেই এটি শুরু করা যাবে বলে আশা করছেন কর্মকর্তারা। আমাদের উদ্বোধন হয়ে গেছে, এখন আমরা অক্টোবরের 5 তারিখ থেকে মেবি শুরু করব। এটা দেরি হচ্ছে না, এই সিস্টেমটা আপডেট করতে একটু সময় লাগতেছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় প্রায় 10,000 পাসপোর্ট বই পড়ে আছে বিতরণের অপেক্ষায়। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। নিউজ 24 দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। সাথে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত দখল করে ইট বালুর অবৈধ ব্যবসা জমে উঠেছে। এছাড়া সড়কের পাশে বাড়ি নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে বিঘ্ন ঘটছে। কয়েকটি স্থানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। শামসুজ্জামান শাহিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে ফের মাথাচাড়া দিয়েছে অবৈধ দখলদাররা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফুটপাত দখল করে চলছে হোটেল, রেস্তোরাঁ, মোটরসাইকেল বিক্রির শোরুম ও ইটবালুর ব্যবসা। এমনকি ফুটপাত দখল করে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার, কাপড় বিক্রির দোকান কিংবা স্টিলের মালামাল বা চা পান বিক্রির দোকানও। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সড়কে নেমে চলাচল করছেন সাধারণ মানুষ। এছাড়া কেডিএ এভিনিউ, 7 রাস্তার মোড়, রয়্যাল মোড়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। এতে সড়কে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হয়, প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। ফুটপাত তো ব্যবসার জায়গা না, ফুটপাত হচ্ছে চলাচলের পথ। আর বাড়ির সামনে অনেকেই ইদানিং তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, তারা বাড়ির সামনে নির্মাণ কাজ করার সময় মালামাল জমা করে একটা যানজটের সৃষ্টি করে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, করোনার সময় কয়েক মাসে অভিযান না থাকায় ফুটপাতে অবৈধ দখল বেড়ে গেছে। দখলমুক্ত রাখতে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। তো আমরা চেষ্টা করছি যে ফুটপাতটা যাতে সাধারণ নাগরিক হাঁটতে পারে, আমরা আইনানুগভাবে এগুলো উচ্ছেদ এবং যেগুলো পাওয়া যাচ্ছে আমরা অনেক জব্দ করছি, জরিমানা করছি। রাস্তাঘাটে ড্রাম, ইট, বালু
যে যেমন খুশি তেমন উচ্ছেদ অভিযান শুরু করছে এবং প্রতি সপ্তাহে আমরা 3 দিন করেই অভিযান আছে এবং শহরের ফুটপাত পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকে। খুলনা মহানগরীতে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিষ্ঠার 21 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের নগরকান্দা পৌরসভার। অধিকাংশ সড়কে এখনও নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিয়মিত পৌরকর দেওয়ার পর সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। খায়রুজ্জামান সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 1999 সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুরের নগরকান্দা পৌরসভা। দীর্ঘ 21 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, 7 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুরো বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকে ওয়ার্ডটি। টিউবওয়েলগুলো তলিয়ে যাওয়ায় খাবার পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। টাকা কি আমরা নিজের পকেট থেকে দেবো? সরকারের কোনো বন্দোবস্ত নাই এটার জন্য, মানে এটার কোনো দায়িত্বই তারা নিতে চায় না। সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। পৌরসভা এটা নখদর্পণ করার সত্ত্বেও তারা এর কোনো ভুল করতেছে না। এমনকি তারা বলতেছে এখানে কোনো বাজেট নাই। সরকারের কাছে আবেদন করছি ভবিষ্যতে এখানে মানে স্থায়ীভাবে আমাদের জলাবদ্ধতা দূরীকরণের জন্য। তবে অর্থ বরাদ্দ না থাকায় জলাবদ্ধতার সংকট নিরসন করা সম্ভব হচ্ছে না বলে জানালেন ভারপ্রাপ্ত পৌর মেয়র। 7 নম্বর ওয়ার্ডকে স্থায়ীভাবে জলাবদ্ধতা মুক্ত করার জন্য আমরা এটা টেন্ডারের প্রক্রিয়াধীন, অচিরেই জলাবদ্ধতা দূর হবে। জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমন আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টেকনাফের সমুদ্র সীমানা থেকে 5 লাখ পিস ইয়াবা সহ 7 জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা কারবারিদের ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে। টেকনাফ কোস্টগার্ড সূত্র জানায়, রোববার ভোররাতে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মাদক পাচারকারীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রলার সহ 5 লাখ পিস ইয়াবা জব্দ করে। আটক করা হয় 7 মাদক কারবারিকে। আটককৃতদের মধ্যে 6 জন বাংলাদেশি ও 1 জন রোহিঙ্গা রয়েছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে জেলা পুলিশ লাইন্সে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় তিনি জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের সততার সাথে কাজ করার আহ্বান জানান। এর আগে ডিআইজি হাবিবুর রহমান পুলিশ লাইন্সে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও বিআরটির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা 12টায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক SM অজিউর রহমান। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাওয়া যাবে। পাশাপাশি বিআরটির অন্যান্য কার্যক্রম এই সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক মাহবুব জিয়াউর রহমান। রবিবার সকাল থেকে শুরু হয়ে কর্মসূচি আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বন্যার্ত 600 পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ভোলা সদর উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণকালে টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন। এ কারণেই বিশ্বের বুকে মর্যাদাশীল দেশ হিসেবে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ভবিষ্যতে মর্যাদাশীল দেশ হিসেবে দাঁড়িয়ে থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বেলা 11:30টার দিকে উপজেলার দোসরপাড়া ও নতুন ভাষাঞ্চল এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় নতুন ভাসানচর ব্রিজ থেকে দোসরপাড়া লালন শাহ বটতলা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও পাকাকরণের দাবিতে সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যশোরে তৈরি হচ্ছে স্টোন মিনি ক্রাশার, ইট ও পাথর ভাঙা মেশিন, স্প্লার, প্রেসার পুলি সহ বিভিন্ন যন্ত্র। এসব মেশিনের মান ভালো হয় দেশের চাহিদা মেটানোর পর ভারত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এতে কর্মসংস্থানও হয়েছে অনেকের। রিপোর্ট হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গাড়ির পার্টস, ডাকটাইল স্টিল, পাথর, ইট ভাঙা মেশিন, শিপইয়ার্ডের ট্রাক বোর্ডের মালামাল সহ অনেক কিছুই এখন যশোরে তৈরি হচ্ছে। এই সব কিছুই আগে ছিল আমদানি নির্ভর। এখানকার তৈরি গাড়ির পার্টস ব্যবহার করছেন ব্যবসায়ীরা। একই সাথে ইট ও পাথর ভাঙা মেশিন ভারতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন উদ্যোক্তারা। বিশেষ করে সিলেট অঞ্চলে হাট পাথর যেখানে আর সোনাহাট এসব জায়গায় আমার মেশিন বিক্রি, আর বিদেশে এখন আমি ইন্ডিয়াও রপ্তানি করতেছি। ইন্ডিয়ান মার্কেটটা খুব বাংলাদেশের জন্য খুব সুন্দর, আর আমাদের দীর্ঘ মানে 2-3 বছর হচ্ছে খুব চাহিদা বাংলাদেশের এই রিপন মেটালের পাথর ভাঙা মেশিন। ভুটান ও পূর্ব তিমুরেও এসব যন্ত্র রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কাজ চলতেছে আরো বাইরের দিকে ছড়ানো, আর আমার টার্গেট আছে আমাদের মাল বার্মাও চলবে। ভুটানেতে কথাবার্তা চলতেছে, ভুটান খুব অচিরেই যেত, যদি করোনা না হতো ভুটানে পাঠাতাম। নেপালেও কথা বলেছি। নিজেদের হাতের তৈরি মেশিন বিদেশে যাওয়ায় খুশি শ্রমিকরা, তবে আরো ভালো মানের মেশিন তৈরিতে উন্নত প্রশিক্ষণের দাবি তাদের। আমাদের দেশের মাল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক আমাদের আর কি গর্বিত আর কি। আমরা যদি আর একটু উন্নত মানের ট্রেনিং পেতাম, আর একটু ভালো মেশিন তৈরি করতে পারতাম, তাহলে আর একটু আমাদের সুনাম হতো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাহাজ, রেল ও বিদ্যুৎ প্ল্যান্টে ব্যবহৃত অনেক যন্ত্রই এদেশে তৈরি করা সম্ভব বলে মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। গাজীপুরের পেয়ারা বাগান এলাকায় কাঁচামালের দিনমজুর এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মৃতদেহটি উদ্ধার করা হয়। মুন্সিফা আক্তার নামে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা শৃঙ্খলা বাহিনীর। ঘটনার পর থেকে মুন্সিফার স্বামী নিখোঁজ রয়েছেন। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল। পারিবারিক কলহের জের ধরে স্বামী দুদু মিয়া মুন্সিফাকে হত্যা করতে পারে বলে ধারণা পরিবারের লোকজনের। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 20টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকারে উপজেলায় 20টি গ্রামে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এবার কৃষি সংবাদ। নওগাঁর পোরশার বরেন্দ্রভূমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন ওবায়দুল্লাহ শাহ নামে এক কৃষক। স্বল্প খরচে লাভ বেশি হয় মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া গ্রামের শৌখিন চাষি ওবায়দুল্লাহ শাহ তার 18 বিঘা জমিতে গড়ে তোলেন মাল্টা বাগান। প্রথম বছর প্রতি গাছে কম মাল্টা ধরলেও এবছর প্রতি গাছে কমপক্ষে 40 থেকে 50 কেজি করে মাল্টা ধরেছে, যা বিক্রি করে 40 থেকে 50 লাখ টাকা লাভের আশা তার। চাপাই হর্টিকালচার থেকে নিয়ে আসি আর মনামিনা থেকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি এই মালটার চারা এখানে লাগাই। মালটা লাগার ধরে 1 বছর পরই ফল চলে আসছে। এবার আশা করি তার থেকে 3 ডবল আমি পাবো আশা করি। 3 ডবল কত? মোটামুটি ধরে 14 থেকে 15 লাখ টাকা। ওবায়দুল্লাহ শাহের মাল্টা বাগানে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। আবার তার সফলতা এবং আর্থিক লাভ দেখে অন্যান্য চাষিরাও এখন মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ওনার বেনিফিট দেখে আমরা চাষ করার জন্য অনেকে উদ্যোগী হয়েছি। আমি মোটামুটি 5 বিঘা টার্গেটে নিছি। প্রথমত ওনার সহযোগিতায় আমি মাল্টা চাষে আগায় যাব। কাজ করে আমরা 10টা মানুষ বাড়ির পরিবার আমি সংসার চালাই।
নওগাঁর বরেন্দ্র অধ্যুষিত উঁচু জমি মালটা চাষে উপযোগী জানিয়ে বিভিন্ন পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তা। প্রায় 100 হেক্টর জমিতে এই মালটার চাষ হচ্ছে। কৃষকদের নিকট সম্প্রসারণ করে আসছি যেন সামনের দিনে কৃষকরা বেশি থেকে বেশি লাভবান। কৃষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশে উদ্ভাবিত মালটা চাষে চাষিদের ভাগ্য ফেরানো সম্ভব বলেও জানালেন কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল আজকে নিউজ 24 দেশ সংবাদে। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।